সালামু আলাইকুম। সহকারী অধ্যাপক জোবাইদা সামিহা খাতুন, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর 12, ঢাকা 1216 থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। একাদশ শ্রেণীর ক্লাসগুলো হচ্ছে অনলাইনে। তোমরা আশা করি বুঝতে পারো। পড়াগুলো খুব স্লোলি, খুব মনোযোগ দিয়ে পড়ানোর চেষ্টা করছি। আসলে সামনাসামনি ক্লাস হলে যে কনভারসেশনটা হয় সেটা এখানে সরাসরি হচ্ছে না। তো যাই হোক, তারপরেও তোমরা দুই একজন যারা আমার সঙ্গে যোগাযোগ করো তাদের কথার উত্তর আমি অনলাইনেই দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখন আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের যে অধ্যায়টা ছিল খাদ্য ও খাদ্যের উপাদান, সেইখানকার কিছুটা অংশ বাদ ছিল। আজকে সেখান থেকে খনিজ লবণটা আমরা পড়ব, পাঠ 13। খনিজ লবণ আসলে মানব দেহের জন্য কিন্তু একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটা মাটি থেকে আসে। আসলে বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণীজ খাদ্য এবং পানীয় এর মধ্যে খনিজ লবণ কিন্তু পাওয়া যায়। খনিজ লবণ শক্তি, দ্যাট মিন্স ক্যালোরি উৎপাদন করে না, তবে শরীরে এমন কিছু কাজ সম্পাদন করে যা সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য অপরিহার্য। প্রধান 4টি মৌলিক উপাদান যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দেহের জন্য অপরিহার্য। এছাড়াও সামান্য পরিমাণে প্রয়োজন হয় আয়রন, কোবাল্ট, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মেলিবেন্ডাম, আয়োডিন এবং সেলেনিয়াম। দেহে এসব পদার্থের প্রয়োজন সামান্য পরিমাণে। কিছু ঘাটতি হলে কিন্তু আবার মারাত্মক স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়। কিছু কিছু খনিজ উপাদান কিন্তু একটু বেশি পরিমাণেও আবার থাকে। মোট জৈব উপাদানের প্রায় 60 থেকে 70% হচ্ছে এই জাতীয় মৌল, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, সালফার, ক্লোরিন, এই ধরনের। এদেরকে কিন্তু প্রধান মৌল বলা যেতে পারে। একটা ছোট্ট প্রশ্ন, যে প্রধান মৌল কাকে বলে? তাহলে আমরা বলে দিতে পারবো যে এই কিছু কিছু উপাদান আছে, খনিজ উপাদান আছে যেটা বেশি পরিমাণে থাকে। সেই জৈব উপাদানের প্রায় 60 থেকে 70% হচ্ছে এই জাতীয় মৌল। সেগুলো কি? যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, সালফার, ক্লোরিন, এদেরকেই আসলে প্রধান মৌল বলে। এই অপেক্ষাকৃত কম পরিমাণে আছে এমন কয়েকটি অত্যাবশ্যকীয় কিন্তু খনিজ উপাদান, লেশ মৌল আছে, এবং যেগুলোকে এই ছোট্ট উপাদানগুলো যেগুলো আছে খুব ছোট ছোট কম পরিমাণে থাকে, সেইগুলো হচ্ছে লেশ মৌল উপাদান। সেগুলো কি? সেগুলো হচ্ছে আয়োডিন, লৌহ, তামা, কোবাল্ট, দস্তা, এই ধরনের। তাহলে প্রথমেই আমরা এই খনিজ লবণের কাজটাকে একটু দেখার চেষ্টা করি। খনিজ লবণ এর কাজ হচ্ছে প্রথমে দেহ গঠন। দেহের বিভিন্ন কোষ কলার গঠনে কিন্তু খনিজ পদার্থ খুবই প্রয়োজন হয়। হাড় ও দাঁতের গঠনে 2/3 হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস ও ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। এরই একটি যৌগ। মাংসপেশি, গ্রন্থি, স্নায়ু, এই ধরনের যে নরম কোষ কলা, এতে ফসফরাস, পটাশিয়াম, সালফার থাকে। কিছু হরমোন ও এনজাইমে গঠনেও কিন্তু খনিজ উপাদান পাওয়া যাবে, যেমন থাইরয়েড হরমোনে আয়োডিন, ইনসুলিনে দস্তা, জারণ বিজারণকারী এনজাইমে লৌহ ও তামা, সংযোজক কলা, চামড়া, চুল, নখ, এইগুলোতে প্রোটিনে যে সালফার, ভিটামিন B12 এ যে কোবাল্ট আছে, রক্তকণিকায় HB এর যে লৌহ ও তামা থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে দেহ গঠন। দ্বিতীয় হচ্ছে
দেহের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ। দেহের তরল পদার্থে অবস্থিত খনিজ উপাদান দেহের গুরুত্বপূর্ণ কার্যকলাপ কিন্তু নিয়ন্ত্রণ করে। কি কি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? যেমন পানির সাম্য বজায় রাখে, প্রতিটা মানুষের পানির একটা সাম্যতা আছে শরীরে, সেটা বজায় রাখে। অম্ল ও ক্ষারীয়তা সাম্য বজায় রাখে। কিছু খনিজ উপাদান এনজাইম সক্রিয়ভাবে সাহায্য করে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দস্তা। কিছু খনিজ পদার্থ মাংসপেশির স্বাভাবিক সংকোচন ও স্নায়ুতন্ত্রের উত্তেজনা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে ক্যালসিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম উল্লেখযোগ্য। দেহে ক্ষত স্থানে রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধের জন্য কিন্তু ক্যালসিয়াম অতি আবশ্যক। হিমোগ্লোবিনে উপস্থিত লৌহ অক্সিজেনের পরিবহনে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি যে আমরা খনিজ লবণ থেকে এই দেহ গঠন এবং দেহের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের এই দুটো কাজকে আমরা পেয়ে থাকি। আর কি জানলাম আমরা প্রধান মৌল এবং লেশ মৌল। তাহলে প্রধান মৌল, লেশ মৌল কাকে বলে আমরা বলতে পারবো, এবং কাজ কি দুটো, একটা হচ্ছে দেহ গঠন আর একটা হচ্ছে দেহের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ। এবারে আসি, আমরা যেই খনিজ লবণগুলো বললাম, এই খনিজ লবণের একটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। ক্যালসিয়াম আসলে শব্দটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে, এর অর্থ হলো চক। আসলে ক্যালসিয়াম হচ্ছে সাদা চক পাউডারের মতো খনিজ উপাদানের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণে কিন্তু সবচেয়ে বেশি। এই ক্যালসিয়ামটা দেখতে হচ্ছে চকের গুঁড়ার মতন। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহে মোট 1200 থেকে 1250 গ্রাম ক্যালসিয়াম থাকে, যার শতকরা 99 ভাগই কিন্তু হাড় ও দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে থাকে। বাকি 1 ভাগ ক্যালসিয়াম নরম কোষ, কলা ও প্লাজমাতে থাকে। তাহলে ক্যালসিয়াম আমরা কোথায় পাচ্ছি হলো হাড়, দাঁত, এই দুটোতে। ক্যালসিয়াম হাড় এবং দাঁতের কাদের সঙ্গে থাকে? ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের সঙ্গে থাকে। কত পার্সেন্ট থাকে? 99 ভাগ থাকে। আর 1 ভাগ কোথায় থাকে? নরম কোষ, কলা এবং প্লাজমাতে এই একটা অংশ থাকে। আর বাকি 99 হচ্ছে হাড়, দাঁত, এগুলোতে থাকে। এর খাদ্য উৎস কোথায়? এই ক্যালসিয়ামগুলো আমরা কোথায় পাবো? কি খেলে আমরা ক্যালসিয়ামকে পেতে পারি? দুধ এবং দুগ্ধজাত খাদ্য, যেমন দই, ছানা, পনির, মিষ্টি, যেটাই হোক দুধ দিয়ে যে তৈরি হবে, সেইখানে আমরা ক্যালসিয়ামটার একটা ভালো উৎস পাবো। এছাড়াও কিন্তু আমরা ছোট মাছ, শুটকি মাছ, ডিম, ডাল, তিল, সয়াবিন, কলমি শাক, লাল শাক, লাউ শাক, এগুলোতেও কিন্তু ভালো পরিমাণে আমরা ক্যালসিয়াম পাবো। আমরা হরলিক্সের অ্যাডভার্টাইজ দেখি না, যে পালং শাক খেলে ক্যালসিয়াম পাওয়া যায়। আচ্ছা, তা আমরা জানলাম এখানে অনেক কিছু থেকেই আসলে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়ামের কাজ আসলে কি? ক্যালসিয়ামের কাজ হচ্ছে, আমরা জানি ক্যালসিয়ামটা 99 ভাগ কোথায় থাকে? হাড় আর দাঁতে। তাহলে অবশ্যই হাড় ও দাঁতের গঠন এবং মজবুত করবে। ক্যালসিয়ামের একটা অপরিহার্য কাজই হচ্ছে এই হাড় এবং দাঁতকে মজবুত করা। হৃৎপেশির যে স্বাভাবিক সংকোচন প্রভাবিত হবে এই ক্যালসিয়াম দিয়েই। দেহের ক্ষতস্থানে অনুচক্রিকা ও থ্রাম্বোপ্লাস্টিনের সহায়তায় রক্ত সঞ্চালনে ক্যালসিয়াম প্রভাবিত করবে এবং অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে দেবে। এছাড়া আর কি কাজ করবে? স্নায়ুতন্ত্রের উদ্দীপনা সে নিয়ন্ত্রণ করবে। এই ক্যালসিয়ামের অভাব হলে কি হবে? ক্যালসিয়ামের অভাব হলে বাড়ন্ত শিশুদের হাড়ের বৃদ্ধি এবং মজবুতকরণ প্রক্রিয়া ঠিক মতন হবে না। এর ফলে দেহ খর্বাকার এবং হাড় নরম ও দুর্বল হয়ে পড়বে। ভিটামিন ডি এর অভাব হলে ক্যালসিয়াম শোষণ ব্যাহত হবে
এবং শিশুদের রিকেট রোগ হবে। বয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ দেখা দেবে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক হতে কম হলে স্নায়বিক উত্তেজনা ও খিঁচুনি দেখা দেবে। এখন এই তো গেল অভাবজনিত অবস্থা, কিন্তু এর একটা চাহিদা আছে। ক্যালসিয়াম আসলে আমাদের কতটুকু চাহিদা? শৈশবে এবং যৌবন প্রাপ্তকালে হাড়ের বৃদ্ধি সর্বোচ্চ হয় বলে এ সময়ে ক্যালসিয়ামের প্রয়োজনটাও বেশি হবে। বিভিন্ন বয়সে ক্যালসিয়ামের যে পরিমাণ তা ভিন্ন ভিন্ন হবে। যেমন ধরো, যদি 1 থেকে 12 মাসের কোনো বাচ্চা হয় তাহলে ক্যালসিয়ামের পরিমাণ হবে 500 থেকে 600 মিলিগ্রাম। যদি সে কৈশোরকালের কোনো বাচ্চা হয় তাহলে 500 থেকে 650 মিলিগ্রাম। আর প্রাপ্তবয়স্কদের জন্য হবে 400 মিলিগ্রাম। আর গর্ভকালীন সময়ে এবং দুগ্ধ দানকালে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হবে 1000 মিলিগ্রাম। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাই ফসফরাস। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু একটা অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এবারে আমরা তাহলে একটু ফসফরাস পড়ার চেষ্টা করি। ফসফরাসটা হচ্ছে অত্যন্ত ক্রিয়াশীল একটা পদার্থ। প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 400 থেকে 700 গ্রাম ফসফরাস থাকে। এর 80% থাকে হাড় এবং দাঁতে ক্যালসিয়ামের সাথে অজৈব লবণ আকারে। বাকি 20% প্রত্যেক প্রকারের কোষ কলাতে প্রোটিন ও স্নেহের সাথে জৈব যৌগ ফসফোপ্রোটিন ও ফসফোলিপিডের আকারে থাকে। তাহলে ফসফরাসটা কোথায় কোথায় থাকে? আমাদের যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের 400 থেকে 700 গ্রাম থাকে, তার 80% থাকে হাড় এবং দাঁতে ক্যালসিয়ামের সাথে অজৈব লবণ আকারে, আর 20% থাকে বিভিন্ন প্রকার কোষকলায় প্রোটিন এবং স্নেহের সাথে, কি ফসফোলিপিড এবং ফসফোপ্রোটিন হিসাবে। এই ফসফরাসটা পাওয়া যায় কোথায়? প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেমন ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা এগুলোতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। ডাল, বাদাম, বিচি, সিম, বরবটি, মটরশুঁটি ভালো পরিমাণে সেখানেও আমরা ফসফরাস পেয়ে থাকি। এই ফসফরাসের কিছু কাজ আছে। কাজগুলো কি? হাড় ও দাঁতের গঠনে ফসফরাস অপরিহার্য। কোষ ঝিল্লির উপাদান হিসাবে ফসফরাস পানি ও অন্যান্য উপাদানের যোগাযোগ নিয়ন্ত্রণ করবে। ফসফরাস যুক্ত লাইপোপ্রোটিন রক্তে স্নেহের বাহনে সাহায্য করবে। সোডিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট এগুলো অজৈব লবণ রূপে ফসফরাস দেহরসের নিরপেক্ষতা রক্ষা করবে। ফসফরাস যৌগ কিছু ভিটামিনের সক্রিয়তায় প্রয়োজন পড়ে। দেহে উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট বন্ধনী যেমন এটিপি বা এডিপি এতে যথেষ্ট শক্তি নিহিত থাকে এবং প্রয়োজনে শক্তি সরবরাহ করে। তাহলে আমাদের কাজগুলো কি হলো ফসফরাসের? হাড় দেহের গঠনে থাকবে, কোষ ঝিল্লির উপাদান হিসাবে ফসফরাস পানি এবং অন্যান্য উপাদানের যোগাযোগ নিয়ন্ত্রণ করবে। ফসফরাস যুক্ত লাইপোপ্রোটিন রক্তে স্নেহের বাহন হিসাবে সাহায্য করবে। সোডিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট এগুলো অজৈব লবণ রূপে ফসফরাস দেহরসের নিরপেক্ষতা রক্ষা করবে। আর ফসফরাস যৌগ কিছু ভিটামিনের সহায়তায় লাগবে।
দেহে উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট বন্ধনী যেমন এটিপি এবং এডিপি যথেষ্ট শক্তি নিহিত থাকবে এবং প্রয়োজনে শক্তি সরবরাহ করবে। এবারে আসি আমরা পাঠ 14তে, যেখানে আমরা সোডিয়াম সম্পর্কে জানতে পারব। সোডিয়ামও হচ্ছে একটা খনিজ লবণ। প্রাপ্তবয়স্কদের দেহে মোট 90 থেকে 100 গ্রাম সোডিয়াম থাকে। এর 50 কোষের বাইরের রসে প্রধানত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট অজৈব লবণ রূপে থাকে। বাকি সোডিয়াম হাড় ও পেশিতে থাকে। প্রতি 100 মিলিলিটার রক্তে 150 থেকে 200 মিলিগ্রাম সোডিয়াম থাকে। সোডিয়াম কোষ বহির্ভূত রসের প্রধান ধনাত্মক আয়ন। তাহলে সোডিয়ামটা কি? সোডিয়াম আমাদের দেহে কতটুকু থাকে? 90 থেকে 100 গ্রাম সোডিয়াম থাকবে। 50 থাকবে কোষের বাইরের রসে, প্রধানত সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট অজৈব লবণ রূপে। বাকি সোডিয়াম হাড় পেশিতে থাকবে। প্রতি 100 মিলিলিটার রক্তে 150 থেকে 200 মিলিগ্রাম সোডিয়াম থাকবে। আর সোডিয়াম কোষ বহির্ভূত রসে প্রধান ধনাত্মক আয়ন হবে। এই সোডিয়ামটা কোথায় পাবো? খাবার লবণ, লবণযুক্ত আচার, সস, পনির, টিনজাত ও প্যাকেটজাত খাদ্য, নোনতা খাদ্যে প্রচুর সোডিয়াম থাকে। সাধারণত উদ্ভিজ খাদ্যের তুলনায় প্রাণীজ খাদ্যে সোডিয়াম বেশি থাকে। 1 লিটার গরুর দুধে প্রায় 500 মিলিগ্রাম সোডিয়াম থাকে। 1 লিটার গরুর দুধে প্রায় 500 মিলিগ্রাম সোডিয়াম থাকে। এটি একটু আন্ডারলাইন করে রাখুন। এখন এই সোডিয়ামের কাজ কি? সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম প্রোটিন যৌগরূপে রক্ত ও অন্যান্য দেহরসে ক্ষার ও অম্লের সাম্য রক্ষা করে, মানে সমতা রক্ষা করে। সোডিয়াম আয়ন পেশি ও নার্ভের স্বাভাবিক উদ্দীপনা রক্ষা করে। সোডিয়াম ক্লোরাইড পাকস্থলী রসের হাইড্রোক্লোরাইড অ্যাসিড গঠনে ক্লোরিন সরবরাহ করবে। পিত্ত ও আন্ত্রিক রসের ক্ষারত্ব প্রধানত ওই সকল রসের সোডিয়াম কার্বনেট এর জন্য হবে। সোডিয়াম অন্ত্র হতে শর্করা ও স্নেহের শোষণ বৃদ্ধি করবে। হৃৎপেশির সংকোচন ও প্রসারণের কাজ স্বাভাবিক রাখার জন্য সোডিয়াম খুবই প্রয়োজন। সোডিয়াম আয়ন কোষ ঝিল্লির ভেদাত্তা শক্তি অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। কাজগুলো একটু আবার রিপিট করার চেষ্টা করি। একটু কঠিন মনে হয়, তাই না? আবার একটু রিপিট করি। সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম প্রোটিন যৌগরূপে রক্ত ও অন্যান্য দেহরসে ক্ষার ও অম্লের সাম্য রক্ষা করবে। তার মানে আমাদের দেহরসে যে ক্ষার এবং অম্ল আছে সে দুটার একটা ব্যালেন্স রাখবে। আচ্ছা, সোডিয়াম আয়ন পেশি ও নার্ভের স্বাভাবিক উদ্দীপনা রক্ষা করবে। আমাদের পেশি এবং নার্ভগুলো, হঠাৎ করে আমরা রাগ হয়ে যাই, হঠাৎ করে রেগে যাই, এই যে নার্ভ এবং পেশির কাজ, এই উদ্দীপনাকে কিন্তু সোডিয়াম আয়ন এই পেশি এবং নার্ভকে স্বাভাবিক রাখার জন্য কাজ করবে। সোডিয়াম ক্লোরাইড পাকস্থলী রসের হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠনে ক্লোরিন সরবরাহ করবে। আমরা জানি আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যা খাবারকে হজম করতে সাহায্য করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে গঠনে কিন্তু ক্লোরিন দরকার হয়, আর এই ক্লোরিনকে সরবরাহ করে সোডিয়াম ক্লোরাইড। পিত্ত এবং আন্ত্রিক রসের ক্ষারত্ব প্রধানত ওই সকল রসের সোডিয়াম কার্বনেটের জন্য হয়। সোডিয়াম অন্ত্র হতে
শর্করা দ্যাট মিন্স কার্বোহাইড্রেট এবং স্নেহ দ্যাট মিন্স লিপিড শোষণ বৃদ্ধি করে। হৃৎপেশির সংকোচন ও প্রসারণের কাজ স্বাভাবিক রাখার জন্য সোডিয়াম প্রয়োজন হয়। সোডিয়াম আয়ন কোষঝিল্লির ভেতরটা মানে কোষঝিল্লি থেকে যে আসা এবং যাওয়া যে শক্তি সেটা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। অভাবজনিত অবস্থা। এই সোডিয়াম এবার আমরা যদি সোডিয়ামের অভাবজনিত অবস্থায় কি হয়, এর ডেফিসিয়েন্সিতে কি কি হয়? অত্যাধিক বমি, ডায়রিয়া, ঘাম অথবা কিডনি রোগে দেহ হতে পানির সাথে সোডিয়াম বের হয়, ফলে রক্তরসে সোডিয়ামের পরিমাণ কমে যায়। এ অবস্থাকে হাইপোনোট্রিয়ামিয়া বলে। হাইপোনোট্রিমিয়া বলে। পেশির খিঁচুনি, রক্তচাপ হ্রাস, অরুচি, বমি বমি ভাব, মাথা ঘোরা, শ্বাসকষ্ট প্রভৃতি লক্ষণ সোডিয়ামের অভাবে দেখা দেয়। এ অবস্থায় লবণ পানির স্যালাইন গ্রহণ করা খুবই প্রয়োজন। অ্যাড্রেনাল গ্রন্থির সক্রিয়তা অস্বাভাবিক বৃদ্ধি পেলে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। এই সাথে দেহে পানি জমে, রক্তচাপ ও ওজন বৃদ্ধি পায়। এ সময় সোডিয়াম নিয়ন্ত্রিত আহার এবং লবণ পরিহার করতে বলা হয়। দেহে সোডিয়ামের বিপাক প্রধানত অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন অ্যালডোস্টেরন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সোডিয়ামের আমাদের দৈনিক কিছু চাহিদা আছে। দৈনিক 1 থেকে 5 গ্রাম সোডিয়াম গ্রহণই কিন্তু যথেষ্ট। উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, হৃদযন্ত্রের অসুখ, খাবারে সোডিয়ামের পরিমাণ কমাতে হবে। প্রতিদিন খাদ্য দৈনিক 5 থেকে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ হতেই গ্রহণ করা হয়। অতিরিক্ত সোডিয়াম মূত্র দ্বারা নির্গত হয়। একটি কথা বলে রাখি, অতিরিক্ত ভিটামিন বা অতিরিক্ত খনিজ লবণ কখনো শরীর গ্রহণ করে না। অতিরিক্ত যা থাকবে তা বের হয়ে যাবে। এবারে আসি পটাশিয়াম। পটাশিয়াম প্রতিটি জীবকোষেই পাওয়া যাবে। প্রাপ্তবয়স্কের দেহে মোট 200 গ্রাম পটাশিয়ামের মধ্যে 90 ভাগই রক্তকোষে ও অন্যান্য কোষে অবস্থান করে। সোডিয়াম তাই প্রধানত আন্তঃকোষীয় পদার্থ। কোষের বাইরের তরলে যেমন সোডিয়াম প্রধান ধনাত্মক আয়ন, কোষের ভেতরের তরলে পটাশিয়াম তেমন প্রধান ধনাত্মক আয়ন। প্রতি 10 মিলিলিটার রক্তরসে পটাশিয়ামের পরিমাণ 15 থেকে 20 মিলিগ্রাম। তাহলে পটাশিয়াম আমরা জানলাম আমাদের দেহে মোট 200 গ্রাম থাকে এবং তার 90 ভাগ রক্তরসে থাকে এবং অন্যান্য কোষে থাকে। পটাশিয়াম তাই প্রধানত আন্তঃকোষীয় পদার্থ বলা হয় এবং কোষের বাইরের যে তরল যেমন সোডিয়াম প্রধান ধনাত্মক আয়ন, তেমনি কোষের ভিতরের তরলে কিন্তু পটাশিয়াম আয়ন প্রধান ধনাত্মক আয়ন। প্রতি 10 মিলিলিটার রক্তরসে পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 15 থেকে 20 মিলিগ্রাম। এই পটাশিয়ামের উৎস কোথায় কোথায় পটাশিয়াম পাওয়া যায়? মাছ, মাংস, দুধ, ডিম
পটাশিয়ামের ভালো উৎস। শস্য, ডাল, বাদাম, বিচি, কলা, আলু, টমেটো, আখের গুড়, খেজুর, মটরশুঁটি, গাজর, ফুলকপি প্রভৃতিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। যে উৎসগুলো আমরা বললাম সেই উৎস থেকে আমরা পটাশিয়াম পেয়ে যাব, কিন্তু পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে পটাশিয়ামের কাজ হচ্ছে সোডিয়ামের মতো পটাশিয়ামও কোষের ভেতরে পানি স্বাভাবিক চাপ সহ অম্ল ও ক্ষারের সাম্য রক্ষা করে। সোডিয়ামের মতো পটাশিয়ামও কি করবে? কোষের ভিতরের যে পানিগুলো আছে সেই পানির স্বাভাবিক চাপ এবং অম্ল এবং ক্ষার এই দুইটার সমতা রক্ষা করবে। পেশি ও নার্ভের স্বাভাবিক উদ্দীপনা শক্তি এবং স্নায়ুবিক প্রতিবেদনে পটাশিয়াম আয়ন প্রভাবিত করবে। দেহ হতে পটাশিয়ামের অপচয় হলে পেশির অবসন্নতা দেখা দিবে। তাহলে যদি পেশি এবং নার্ভের স্বাভাবিক যে উদ্দীপনা শক্তি এবং স্নায়ুবিক যে প্রতিবেদন সেখানে পটাশিয়ামের আয়ন সবচেয়ে বেশি প্রভাব খাটাবে। দেহের হতে যে পটাশিয়ামের যদি অপচয় হয়ে যায় তাহলে কি হবে? পেশিটা অবসন্নতা দেখা দেবে। কোষের মধ্যে পটাশিয়াম কয়েকটি গুরুত্বপূর্ণ এনজাইম ক্রিয়ায় প্রভাবিত করে। আসলে অনেকগুলো এনজাইম আছে যা কোনো না কোনো খনিজ লবণ দ্বারা প্রভাবিত হয়। ঠিক সেরকম পটাশিয়ামও কয়েকটা গুরুত্বপূর্ণ এনজাইমকে প্রভাবিত করে। কোষ বহির্ভূত রসের পটাশিয়াম হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দনে সহায়তা করে। রক্ত রসে পটাশিয়ামের অভাব হলে হৃৎপিণ্ডের স্বাভাবিকতা নষ্ট হয়। তাহলে পটাশিয়াম এমন একটা জিনিস যা তোমার হার্টবিটকে স্বাভাবিক স্পন্দনে রাখবে, আর যদি এটার অভাব হয় তাহলে তোমার যে হৃদস্পন্দন আছে, যে হার্টবিট আছে, তার স্বাভাবিকতাটা নষ্ট হয়ে যাবে। দেহের বৃদ্ধি ও কলার গঠনে পটাশিয়ামের প্রয়োজন হবে। প্রতি 6.20 গ্রাম পেশিগত প্রোটিনের সংশ্লেষণে 117 মিলিগ্রাম পটাশিয়াম জমা হয়। কোষের গঠনে পটাশিয়াম তাই আবশ্যক একটা উপাদান। আমরা পটাশিয়াম ছাড়া কিন্তু যে কোষ আমাদের শরীরে তৈরি হয় সেটা বেশি তৈরি হবে না। এছাড়া গ্লাইকোজেন সংশ্লেষণে পটাশিয়ামের দরকার হবে। গ্লাইকোজেন সংশ্লেষণে আমাদের পটাশিয়ামকে প্রয়োজন হবে। এখন এই পটাশিয়ামের অভাব হলে কি হতে পারে? দেহে পটাশিয়ামের অভাব সাধারণত হয় না, তবে বিশেষ অসুস্থতায়, হৃদরোগের ওষুধের প্রভাবে, অ্যাড্রেনাল হরমোনের অভাবে দেহ হতে পটাশিয়ামের রেচন বৃদ্ধি পায়। কিডনি রোগে, ডায়াবেটিস রোগে, অপুষ্টি ও অনাহারে, অত্যাধিক বমি হলে দেহরসে পটাশিয়ামের পরিমাণ কমে যায়। এর অভাবে পেশির দুর্বলতা, বমি বমি ভাব সহ হৃৎপেশির যে উত্তেজনা তা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এ সময় পটাশিয়াম ঔষধের আকারে দেয়া যেতে পারে। এই পটাশিয়ামের চাহিদা কি? পানি ও অন্যান্য খাদ্য হতে দৈনিক 2 থেকে 4 গ্রাম পটাশিয়াম গ্রহণ করা হয়, যা প্রাপ্তবয়স্কদের দেহের চাহিদা পূরণে যথেষ্ট। তাহলে কতটুকু লাগবে? দৈনিক 2 থেকে 4 গ্রাম পটাশিয়াম গ্রহণ করলেই হবে। আচ্ছা, এবার আমরা পাঠ 15তে চলে যাই, যেখানে
লৌহ নিয়ে কিছু কথা বলবো আমরা। লৌহটা কি? মানবদেহে লৌহের পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাসের তুলনায় অতি অল্প। পরিমাণে অতি সামান্য হলেও দেহের অন্য লৌহ কিন্তু দেহের জন্য কিন্তু এই লৌহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাপ্তবয়স্কদের দেহে এর পরিমাণ মাত্র 4 থেকে 5 গ্রাম। এই লৌহটা উৎস কোথায় 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 পাবো? প্রাণীজ খাদ্য যেমন মাছ, মাংস, ডিমের কুসুম, এগুলোতে ভালো পরিমাণে লৌহ পাবো। হৃৎপিণ্ড, কলিজা, যকৃৎ বা বৃক্ক দেহের উৎকৃষ্ট উৎস হচ্ছে লৌহের। শস্য, ডাল, বাদাম, বিচি, সবুজ শাক, শুকনা ফল, ঝোলা গুড়, ডুমুর, খেজুর, এগুলোর ভিতরেও লৌহ কিন্তু থাকে। এই লৌহের কাজ কি? লৌহের কাজ হচ্ছে লৌহ রক্তে যে লোহিত কণিকা তা উৎপাদন করে। খুব সামান্য লৌহ কিন্তু একটা বিরাট কাজ করে, সে রক্তের লোহিত কণিকা উৎপাদন করে। হিমোগ্লোবিন সংশ্লেষণে লৌহ অবশ্যই প্রয়োজন। লৌহ জীবিত প্রাণীকোষের শ্বসনের মধ্যে অপরিহার্য। জারণকারী এনজাইম যেমন ক্যাটালেজ, সাইটোক্রোম, অক্সিডেজ, এগুলো গঠনে লৌহ খুবই প্রয়োজন। দেহের প্রধান সঞ্চয়স্থল যকৃৎ, প্লীহা ও অস্থিমজ্জায় লৌহ ফেরিটিন রূপে জমা থাকবে। বিপাক কাজে সাহায্যকারী কোনো এনজাইমে লৌহ থাকবে। তাহলে লৌহের কাজটা আরেকবার বলি, এটা অনেক সময় শর্ট প্রশ্ন আসে। লৌহের কাজ হলো রক্তের লোহিত কণিকা উৎপাদন করা। হিমোগ্লোবিন সংশ্লেষণে লৌহর প্রয়োজন আছে। লৌহ জীবিত প্রাণীকোষের শোষণের জন্য অপরিহার্য। জারণকারী এনজাইম যেমন ক্যাটালেজ, সাইটোক্রোম, অক্সিডেজ, এগুলো গঠনে লৌহ অত্যন্ত প্রয়োজন। দেহের প্রধান সঞ্চয়স্থল যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জায় লৌহ ফেরিটিন রূপে জমা থাকে। বিপাক কাজে সাহায্যকারী কোনো এনজাইম ভেতরেও লৌহ থাকে। এবার আসি অভাবজনিত অবস্থা। লৌহের অভাবে কি হতে পারে? দেহে লৌহের অভাব হলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। অ্যানিমিয়া রোগে হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে দেহকোষে পৌঁছে দিতে ব্যর্থ হয়। তাহলে আমরা অভাবজনিত অবস্থার মধ্যে দেখতে পেলাম যে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হবে, আর অ্যানিমিয়া রোগে কি হবে? হিমোগ্লোবিনের যে অক্সিজেন বহন করার কাজ সেটা ব্যাহত হয়ে যাবে। এবার আসি আমরা লৌহের যে অভাবজনিত অবস্থা আমরা বললাম, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, এটা আমরা কি লক্ষণ দেখলে বুঝতে পারি? অ্যানিমিয়ার লক্ষণ হচ্ছে শারীরিক দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, ফ্যাকাশে রং, মলিনতা, খাওয়ায় অরুচি এবং শরীরে রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়া। এই লক্ষণগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বলবো তার অ্যানিমিয়ার লক্ষণ দেখা দিয়েছে। আমাদের দেশে অধিকাংশ গর্ভবতী মা, শিশু ও বাড়ন্ত ছেলেমেয়েরা বিভিন্ন মাত্রায় লৌহজনিত রক্ত স্বল্পতায় ভোগে। সাধারণত মেয়েরা যখন সাইকেল হয় বা যেটাকে আমরা পিরিয়ড করি, সেই সময় শরীরে একটু লৌহের প্রয়োজন হয়। ওই সময়টা অনেকে আছে যে খাবার দাবারগুলো অন্যরকম খায়, যেখানে লৌহের পরিমাণটা এমনি কমে যায়। আসলে সেই সময়টা একটু লৌহজাত খাদ্যগুলোকে খেয়াল রেখে খাওয়ার
প্রয়োজন হয়, কারণ এমনি তো তখন ব্লাড যেতে থাকে। অতএব সেই ক্ষেত্রে আমাদের একটু লৌহের পরিমাণটা তখন বাড়িয়ে দিলে ভালো হয়। লৌহের অভাবজনিত অবস্থাকে আমরা কিভাবে প্রতিকার করব? আমরা লৌহের অভাবজনিত অবস্থাকে যদি প্রতিকার করতে চাই, তাহলে প্রথমেই যেটা করতে হবে, লৌহের অভাবে যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয়, সেই অ্যানিমিয়া প্রতিরোধের উপায় বের করতে হবে। তো প্রথম উপায় হিসাবে আমরা বলতে পারি লৌহ জাতীয় খাদ্য, যেমন সবুজ শাকসবজি, কচু শাক, সিমের বিচি, ডাল, কলিজা, এগুলো গ্রহণ করা যেতে পারে। প্রয়োজনে ফেরাস সালফেট ট্যাবলেট নির্ধারিত মাত্রায় সেবন করা যেতে পারে। মারাত্মক রক্ত স্বল্পতার রোগীকে রক্ত নিতেও হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া ঠিক হবে না। রক্ত স্বল্পতা সেরে না ওঠা পর্যন্ত লৌহ জাতীয় খাদ্য গ্রহণ করতে এবং বিশ্রাম অবশ্যই নিতে হবে। তাহলে আমরা লৌহের অভাবে যে রোগটা হচ্ছে, সেই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে প্রথমে কি করব? লৌহ জাতীয় খাদ্য, যেমন সবুজ শাকসবজি, কচু শাক, সিমের বিচি, ডাল, কলিজা, এগুলো দিতে থাকবো। প্রয়োজনে ফেরাস সালফেট ট্যাবলেট নির্ধারিত মাত্রায় তাকে দেব। মারাত্মক রক্ত স্বল্পতায় যদি রোগীকে রক্ত নিতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া দেব না, এবং রক্ত স্বল্পতা সেরে না ওঠা পর্যন্ত লৌহ জাতীয় খাদ্য তাকে দিতে থাকবো এবং তাকে বিশ্রামও দিতে ব্যবস্থা নেব। এখন প্রতিরোধ কি করলে এই রোগটা আমাদের নাও হতে পারে? লৌহের অভাবজনিত অবস্থা প্রতিরোধের জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সবুজ শাক, ডাল, গুড়, মাছ, কলিজা, ডিম, মাংস খাদ্য তালিকায় থাকতে হবে। গর্ভবতী মায়ের জন্য সুষম খাদ্যের পাশাপাশি আয়রন ট্যাবলেট দিতে হবে। শিশু জন্মের পর শাল দুধ দিতে হবে। এছাড়া জন্মের পর 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধের দুধই দিতে হবে। শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে লৌহ সমৃদ্ধ বাড়তি খাবার দিতে হবে। শাকসবজির চাষ বৃদ্ধির জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। খনিজ উৎস হতে লৌহের চাহিদা মেটানোর জন্য হাঁস মুরগির উৎপাদন বৃদ্ধি করতে হবে। শাকসবজি রান্নায় লৌহের অপচয় যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে ঘন ঘন সন্তান প্রতিরোধ করতে হবে। তাহলে প্রতিরোধ করতে হলে আমাদের কি করতে হচ্ছে? লৌহের অভাবজনিত অবস্থাকে প্রতিরোধ করার জন্য সুষম খাদ্য দিতে হবে। গর্ভবতী মায়ের জন্য সুষম খাদ্যের পাশাপাশি আয়রন ট্যাবলেট দিতে হবে। শিশুর জন্মের পর শাল দুধ দিতে হবে এবং 6 মাস পর্যন্তই তাকে বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স যখন 6 মাসে পূর্ণ হবে, তখন তাকে লৌহ সমৃদ্ধ খাবার দিতে হবে। শাকসবজি চাষ বৃদ্ধি করতে হবে। প্রাণীজ উৎস হতে যে লৌহের চাহিদা মেটানোর জন্য সেই ধরনের হাঁস মুরগি এগুলো উৎপাদনের বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। শাকসবজি রান্নায় যাতে লৌহের অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং পরিকল্পিত পরিবার গঠনের জন্য সন্তান জন্মদানের যে প্রতিরোধ ব্যবস্থা আছে, সেটাও নিতে হবে। তাহলে এই তো গেল আমাদের লৌহের ব্যাপার। এবার আসি আমরা আয়োডিনে। আয়োডিন সম্পর্কে কি জানি? আমরা জানি যে না, আয়োডিনের অভাব হলে কি হয়? গলগণ্ড রোগ হয় থাইরয়েডের। তাহলে মানবদেহের যে থাইরয়েড গ্রন্থিতে যে আয়োডিনের সঞ্চিত থাকবে, রক্তে এবং দেহের বিভিন্ন কোষের অতি সামান্য মাত্রায় আয়োডিন থাকে।
দেহে মোট আয়োডিনের পরিমাণ হচ্ছে 20 থেকে 25 মিলিগ্রাম। মানব দেহের গলার দুপাশে ছোট দুটো থাইরয়েড গ্রন্থি আছে, যা হতে থাইরয়েড হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের শতকরা 60% হচ্ছে আয়োডিন। আর আয়োডিনের উৎস কোথায়? সামুদ্রিক মাছ ও মাছের তেল আয়োডিনের প্রধান উৎস। সমুদ্র তীরবর্তী অঞ্চলের উৎপন্ন যে উদ্ভিদ খাদ্য আছে তাতেও আমরা আয়োডিন প্রচুর পরিমাণে পাই। আয়োডিনের আসলে কাজ কি? আয়োডিন থাইরয়েড হরমোন সংশ্লেষণের জন্য অপরিহার্য একটা উপাদান। ভ্রূণের মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে এবং পরবর্তীতে থাইরয়েড হরমোন আবশ্যক। আয়োডিন তাই মানসিক বর্ধনকে পরোক্ষভাবে প্রভাবিত করে। দেহে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি আয়তনে বৃদ্ধি পেয়ে গলার নিচে ঝুলে পড়ে। একে গলগণ্ড রোগ বলে। তাহলে আয়োডিনের কাজটা কি? প্রথম কাজই হচ্ছে যে থাইরয়েড হরমোনটা আছে সেটাকে সংশ্লেষণের জন্য এই আয়োডিনটা খুবই প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে ভ্রূণের যে মস্তিষ্কের কোষ মানে মাথার যে কোষ সেটা বৃদ্ধিতে এবং পরিণতি হতে থাইরয়েড হরমোনটা খুবই প্রয়োজন। আয়োডিন তাই কি হবে? মানসিক যে বর্ধন সেটা কিন্তু পরোক্ষভাবে প্রভাবিত করবে। আর দেহে আয়োডিনের অভাব হলে আমরা তো জানি যে থাইরয়েড অভাবে গলগণ্ড রোগ হয়। আমাদের যে গলায় আয়োডিনের গ্রন্থি আছে সেটা আস্তে আস্তে ফুলে যাবে এবং নিচে ঝুলে যাবে। এই হলো আয়োডিনের কাজ। এবার আসি আয়োডিনের অভাব হলে আমরা কি হবে বা কি আমরা করতে পারি। আয়োডিনের অভাবে কিন্তু আমরা বলেছি গলগণ্ড রোগ হবে। এই আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হবে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন উৎপন্ন হয়। এই লাইনটি একটু আন্ডারলাইন করে রাখো। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন উৎপন্ন হয়। আয়োডিনের অভাবে কিন্তু থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে যায়, হ্রাস পায়। ফলে রক্তে আয়োডিনের পরিমাণ কমে যায়। তখন আয়োডিনের অভাব পূরণের জন্য থাইরয়েড গ্রন্থি হরমোন নিঃসরণ ক্ষমতা বাড়াতে এর অভাব পূরণের চেষ্টা করে। থাইরয়েড গ্রন্থিগুলো কি করে? যেহেতু তাদের ওখানে আয়োডিন আছে সেটাকে বাড়ানোর জন্য কাজ করতে থাকে। ফলে থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়ে গলার নিচে ঝুলে পড়ে। একে গলগণ্ড বা গয়টার বলে। এবার আসি আমরা আর কি রোগ হতে পারে। হাইপোথাইরয়েডিজম আছে একটা রোগ, যেটা কি হাইপোথাইরয়েডিজম। এটা হচ্ছে অলসতা, ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়া, এই কাজগুলো হবে। ক্রিটিনিজম, সন্তান হাবাগোবা, মানসিক প্রতিবন্ধী বামনও হতে পারে। বিকলাঙ্গ বা মৃত্যু সন্তানের জন্ম হতে পারে। বয়স্কদের মধ্যে ওজন বৃদ্ধি, অলসতা, বুদ্ধিহীনতা, স্মৃতিশক্তি হ্রাস এগুলোর লক্ষণও দেখা দিতে পারে। তাহলে এই যে আমরা 5টা পয়েন্ট পেলাম যে অভাব হলে এই প্রবলেমগুলো হবে, তাহলে আমরা এর প্রতিকার করব কিভাবে? খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, শুটকি এগুলো যদি আমরা দিতে পারি আর আয়োডিনযুক্ত লবণ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই ধরনের রোগগুলো হবার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, তাহলে আজকে আমরা অনেকগুলো জিনিসই পড়ার চেষ্টা করেছি। আমরা তোমাদেরকে খনিজ লবণ পড়িয়েছি, খনিজ লবণের কাজ, খনিজ লবণের
কাজের মধ্যে দেহ গঠন এবং দেহের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ। আমরা পড়েছি ক্যালসিয়াম কি, ক্যালসিয়ামের উৎস কোথায়, ক্যালসিয়ামের কি কাজ, তার অভাবে কি হবে, চাহিদা কি। আমরা ঠিক একইভাবে ফসফরাস, সোডিয়াম এবং পটাশিয়াম আমরা পড়েছি। সাথে পড়েছি লৌহ এবং আয়োডিন। আমরা আজকে এই পর্যন্তই থাকব। এর পরের দিন আমি তোমাদেরকে তামা এবং তামা, দস্তা, পানি এই তিনটার পাশাপাশি নতুন আরেকটা চ্যাপ্টার ধরার চেষ্টা করব। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং দোয়া করো যাতে সবাই ভালো থাকতে পারি আমরা। আমাদের এই সময়টা আসলে খুব কঠিন সময় যাচ্ছে। এই সময়গুলোতে আমরা একে অপরকে সহযোগিতা করব, মানসিকভাবে সহযোগিতা করব। সবাইকে আমরা ভালোভাবে সাথে নিয়ে বাঁচার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।